আসসালামু আলাইকুম। তো তোমাদের সবার কি অবস্থা? তো তোমরা যেহেতু কবির স্যারের আসলে ফার্স্ট পার্টের যে বইয়ের মধ্যে যে বক্স এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু তোমরা অলরেডি হাতে পেয়ে গেছো। তো আমি তোমাদের সামনে আসি হচ্ছে কবির স্যারের সেকেন্ড পার্টের মানে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের যে বইয়ের মধ্যে যে বক্স এমসিকিউ যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের সামনে আজকে সলভ নিয়ে হাজির হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। তো আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ু বায়ুমণ্ডলের কোন স্তরের সাথে সংশ্লিষ্ট, এটা আমরা নর্মালি জানি, এটা হচ্ছে ট্রপোমণ্ডল। ঠিক আছে, এখানে আসলে বোঝার কিছু নাই। এরপরে পরেরটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান ভবিষ্যৎ থেকে কত উচ্চতায়। তো স্ট্র্যাটোস্ফিয়ার, প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, পরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার। এখন দেখো কবির স্যার কিন্তু বলছে 18 থেকে 50 আর হাজারি স্যার কিন্তু বলছে 15 থেকে 50। তাহলে তুমি যদি মেডিকেলে যদি এই কোয়েশ্চেনটা আসে, যদি এই অনুশীলনীগুলো থাকে, মানে অপশন যদি এইগুলো থাকে, তাহলে বুঝতে হবে যে তোমার কবির স্যারের বই থেকে এটা কোয়েশ্চেন করা হয়েছে। বাট হাজারি স্যার থেকে করলে কি থাকবে 15 থেকে 50। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আসে যে হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে আমাদের জেড বিমান চলাচল করে। তো জেড বিমান চলাচল করে কোথায়, সেটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডলে। কারণ কি, এটা হচ্ছে শান্ত অঞ্চল। আর ট্রপোমণ্ডলে কেন হয় না, কারণ এখানে হচ্ছে ঝড়ঝঞ্ঝাটা বেশি হয়। তো জেড বিমান এখানে চলাচল করে একটু দূর হোক। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে বায়ুমণ্ডলে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা কোনটা, সেটা হচ্ছে -92 আর হচ্ছে 1200 ডিগ্রি। এটা হচ্ছে মিসোস্ফিয়ার, যেটা হচ্ছে শীতলতম স্থান, শীতলতম স্তর। আর হচ্ছে 1200 ডিগ্রি হচ্ছে থার্মোস্ফিয়ার, সেটা হচ্ছে উষ্ণতম স্তর। ঠিক আছে, আচ্ছা। এরপর আসে হচ্ছে কোনটি এসএটিপি তাপমাত্রা। এসএটিপি তাপমাত্রা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারটা কত, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা। এরপর আসি সেটা হচ্ছে আমাদের দেখো বলছে হচ্ছে কোন গ্যাসটির হচ্ছে ব্যাপন হার সর্বোচ্চ। তো আমরা নর্মালি সূত্র জানি কি, সেটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু 1/d, মানে যেটার হচ্ছে আণবিক ভরটা যত হচ্ছে কম হবে তার ব্যাপন হারটা সর্বোচ্চ হবে। তো এখানে কিন্তু হিলিয়ামের ভরটা হচ্ছে সর্বনিম্ন, এই জন্য হচ্ছে ব্যাপন হারটা সর্বোচ্চ হবে। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং এনটিপিতে 11.2 লিটার অক্সিজেনের মিশ্রণের মোট চাপ কত হবে। তো আসলে আমার ওরকম মনে হয় যে তোমার মানে এই ম্যাথ গুলো তোমরা হচ্ছে আসলে মানে তোমরা একবার করে নিও, বাট এগুলো আসলে দরকার নাই। ঠিক আছে, আমরা জাস্ট এত করতে গেলে আমরা এখানে মিনিমাম 2 থেকে 3 মিনিট লাগবে, টেকনিক্যাল 4 মিনিট লাগবে, টাইম লাগবে। তো আমার দরকার কি, আমার আমার তো মেডিকেলে এত টাইম নেই। আর কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ আসলে আমরা ডিরেক্ট মুখস্থ করবো, কারণ হচ্ছে এখানে বেশি একটা চেঞ্জ আসে না। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে 1। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো যে 1 এটিএম চাপ। এমসিকিউ 1.14 ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে আমরা ডিরেক্ট মুখস্থ করবো, সেটা হচ্ছে এটিএমটা কত, 1। আচ্ছা, এরপর দেখো সেটা হচ্ছে কোন গ্যাসটির এর মান সর্বোচ্চ। ঠিক আছে, এ মানে হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। ঠিক আছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কাদের বেশি হয়, যাদের হচ্ছে ভর বেশি তাদের হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেশি। এখন এখানে হচ্ছে সবচেয়ে ভর বেশি হচ্ছে ক্লোরিনের, সেটা হচ্ছে 71। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো একটি গ্যাসকে সহজে তরল করা যায় কখন। ঠিক আছে, যখন হচ্ছে এর জেড এর মানটা হচ্ছে মানে একের থেকে কম হয়, তখন সেটাকে বেশি তরলীকরণ করা যায়। কারণ কি, এখানে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, এই কারণে হচ্ছে মূলত আমার হচ্ছে তরলীকরণ করা যায়। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো সেটা হচ্ছে কোনটি সবচেয়ে বেশি শক্তি উৎপাদন করে। তো এই ক্ষেত্রে হচ্ছে এলপিজি। ঠিক আছে, এটা হচ্ছে এলপিজি, কারণ সবচেয়ে বেশি শক্তি উৎপাদন করে, কারণ হচ্ছে এটা ক্যালোরিফিক মান হচ্ছে 94,000 কিলোজুল, এরকম সামথিং টাইপ। ঠিক আছে, কিলোজুল পার মোল এরকম। তাহলে এলপিজিটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী। আচ্ছা, এরপরে দেখো বলছে হচ্ছে কোন জ্বালানিতে উপস্থিত হাইড্রোকার্বন সবচেয়ে বেশি আণবিক ভরের, কারণ এটা হচ্ছে গ্যাসোলিন। কারণ এখানে হচ্ছে কার্বন 8 থেকে 18 এরকম সামথিং, মানে অধিক ভরের কার্বনগুলো এখানে ব্যবহার করে। এখানে হচ্ছে আইসেন, বিউটেন, প্রোপেন, এগুলো হচ্ছে নর্মালি এলপিজি, এলএনজি, সিএনজি তে ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে বলছে যে হচ্ছে সবচেয়ে মূল্য সাশ্রয়ী এবং গ্রিন হাউস গ্যাস মুক্ত জ্বালানি কোনটা। এটা হচ্ছে আমাদের সিএনজি। ঠিক আছে, এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা কবির স্যারের বইয়ে ছক আছে, ওই ছকের মধ্যে এটা লেখা আছে। ঠিক আছে, সিএনজিটা হচ্ছে পরিবেশ বান্ধব। আচ্ছা, এবার দেখুন কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাস নয় কোনটা, সেটা হচ্ছে আমাদের ক্লোরিন মলিকিউল। ঠিক আছে, ক্লোরিন মলিকিউল। বাট ক্লোরিন যদি রেডিকেল বলতো, ফ্রি রেডিকেল, সেটা কিন্তু আমার গ্রিন হাউস গ্যাস হইতো। ঠিক আছে, বাট বাকিগুলো কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয় কোনটি, সেটা হচ্ছে আমাদের আচ্ছা, অ্যাসিড বৃষ্টিতে কিন্তু আমাদের মনে হতে পারে যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, মানে অনেকের মনে হয়, বাট কিন্তু আসলে না। অ্যাসিড বৃষ্টি যদি আমি হচ্ছে তুমি যদি উপাদানগুলো দেখো, সেখানে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড থাকে, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে, বাট এখানে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড থাকে না। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মানে কনফিউজিং, বাট হচ্ছে অনেকে ভুল করে। আচ্ছা, দেখো কোন অ্যাসিডটির হচ্ছে পিকে এর মান হচ্ছে ন্যূনতম। পিকে এর মান ন্যূনতম মানে কি, হচ্ছে কে এর মানটা কিন্তু হাইস্ট। ঠিক আছে, মানে কে এর মানটা বেশি। নরমালি হচ্ছে কে এর মানটা বেশি, বাট পিকে এর মানটা কিন্তু কম। যে যাদের হচ্ছে মানে আমরা কিন্তু চিন্তা করি যে পিএইচ মান যাদের হচ্ছে কম, তারা কিন্তু শক্তিশালী অ্যাসিড হয়। তো পিএইচ এর মান যাদের কম, পিকে এর মানটা কিন্তু তাদের কম। এই জন্য যেখানে দেখো শক্তিশালী অ্যাসিড কিন্তু হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো সেটা হচ্ছে H2 এর অনুবন্ধী অ্যাসিড কোনটি। দেখো অনুবন্ধী অ্যাসিড যখন বলবো, তখন এখানে একটা প্রোটন অ্যাড হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ। আর যখন অনুবন্ধী ক্ষার বলবো, তাহলে একটা প্রোটন এখান থেকে আমরা বের করে দিই। ক্ষার বললে আমরা ওইস হইতো। ঠিক আছে, আচ্ছা।
এটা তো আমরা জানি যে হচ্ছে Al2O3 ক্ষারকত্ব কত, সেটা হচ্ছে 6, ঠিক আছে, এটা ডিরেক্ট মুখস্থ। আচ্ছা দেখো সেটা হচ্ছে, আচ্ছা 1 লিটার পানির নমুনায় হচ্ছে 5 মিলিগ্রাম হচ্ছে কার্বন ডাই অক্সিজেন দ্রবীভূত পাওয়া গেল, তাহলে পানির নমুনাটির ppm কত? তো ppm আমরা জানি যে হচ্ছে এটা হচ্ছে SM ইন্টু 10⁻³ এভাবে বের করে, ঠিক আছে। আচ্ছা দেখো এখন যেহেতু বলছে হচ্ছে 1 মিলিগ্রাম, তো নর্মালি হচ্ছে আমরা এটুকু দেখবো না, আমরা জানি যে ppm মানে কি, সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো যে মিলিগ্রাম পার লিটার টাইম মানে হচ্ছে ppm, এটা আমরা ডিরেক্ট মনে রাখবো যে মিলিগ্রাম পার লিটার যদি আমি প্রকাশ করি তাহলে হচ্ছে ppm। দেখো এখন আছে হচ্ছে তাহলে 5 মিলিগ্রাম আছে, 5 মিলিগ্রাম দেখো 1 লিটারের মধ্যে আছে, এই যে 1 লিটারের মধ্যে আছে, তাহলে ppmটা কত হবে, সেটা হচ্ছে 5 ppm। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো যে 250 মিলিলিটার পানির নমুনায় উপস্থিত ক্ষরতায়ন হচ্ছে অধিক্ষিপ্ত করতে, উপস্থিত ক্ষরতায়ন হচ্ছে ক্যালসিয়াম অধিক্ষিপ্ত করতে প্রয়োজন হলো 20 মিলিলিটার 0.1 সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ, নমুনাটি ক্ষরতার ppm কত? এখন মানে এটা কিন্তু করতে গেলে অনেক বড় হবে, ঠিক আছে। তো আমরা এটা ডিরেক্ট মুখস্থ করবো, সেটা হচ্ছে 800 ppm, 800 ppm মানে 800 ppm এটা হচ্ছে অ্যান্সার হবে। তো করতে গেলে কিন্তু অনেক বড় ভাবে করা যাবে, তো আমাদের দরকার নাই। তো নর্মালি হচ্ছে তোমরা একটু ম্যাথ দেখতে পারো, বাট আমি সাজেস্ট করবো যে হচ্ছে আমরা যখন এরকম ম্যাথ গুলো দেখবো তখন হচ্ছে ডিরেক্ট আমরা অ্যান্সারটা মুখস্থ করবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটি পানির নমুনায় হচ্ছে বিইউডি হচ্ছে 40, ওই নমুনায় প্রতি লিটারে পানির পরিমাণ অক্সিজেন দ্রবীভূত কত, ঠিক আছে। এখন দেখো সেটা হচ্ছে এখানে হচ্ছে মেইন কথাটা, আচ্ছা দেখো যে হচ্ছে বিওডি জিনিসটা কি, ঠিক আছে, বিওডি জিনিসটা কি এটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে। বিওডিটা হচ্ছে যে প্রতি লিটার দ্রবণে, ঠিক আছে, প্রতি লিটারে প্রতি লিটার পানিতে যত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে পানির বিওডি। এখন দেখো বিওডি বলছে কি 40, ঠিক আছে, তাহলে এখন তার মানে বিওডি 40 বলে দিচ্ছে মানে কি প্রতি লিটারে ওই 1 লিটারে আমার হচ্ছে 40 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকবে, এটা হচ্ছে পানির বিওডি, ঠিক আছে। আলটিমেটলি অ্যান্সার হবে 40 মিলিগ্রাম, ঠিক আছে। আচ্ছা দেখো ডব্লিউএইচও অনুমোদিত পানির বিওডি কত ppm? পানির ডব্লিউএইচও অনুমোদিত হচ্ছে পানির বিওডি কত, সেটা হচ্ছে 6, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার হচ্ছে কোন জলাশয়ে ডিওর হচ্ছে পরিমাণ সর্বাধিক থাকে কোন গভীরতায়, মানে জলাশয়ে কোন গভীরতা হচ্ছে ডিওর মান সর্বাধিক থাকে, সেটা হচ্ছে 10 থেকে 12 মিটার গভীরতা পর্যন্ত। আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ, এরপরে হচ্ছে আমাদের জৈব রসায়ন। আচ্ছা দেখো নিজের কোনটি হেটেরোসাইক্লিক যৌগ? হেটেরোসাইক্লিক মানে হচ্ছে কার্বন রিং বাদে মানে ওই রিং এর মধ্যে কার্বন বাদে অন্য যৌগ থাকবে। তা এখন দেখো এখানে হচ্ছে কার্বন বাদে কিন্তু একটা অক্সিজেন চলে আসছে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে হেটেরোসাইক্লিক। আচ্ছা এরপর হচ্ছে কোনটি জৈব যৌগ নয়? তো জৈব যৌগ কারা হচ্ছে হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন ডেরিভেটিভস, মানে হাইড্রোকার্বন কারা, সেটা হচ্ছে সিএইচ, ঠিক আছে, সিএইচ। তো সিএইচ বাদে আর কি কি থাকবে, সেটা হচ্ছে মানে ডেরিভেটিভস এর মধ্যে কি কি থাকবে, সেটা হচ্ছে আমরা মনে রাখবো কি, সেটা হচ্ছে এক্স পন্স দিয়ে, ঠিক আছে, এক্স পি ও এন এস, ঠিক আছে। মানে এই হাইড্রোকার্বনের সাথে এই কয়টা মলিকুল থাকলে সেগুলোকে আমরা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা জৈব যৌগ হিসেবে ধরে নিব, বাট এগুলো বাদে যদি অন্য কিছু থাকে তাহলে আমরা ধরবো না, ঠিক আছে। দেখো এক্সট্রা হচ্ছে হ্যালাইড, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, তো এটা হচ্ছে অ্যান্সার, কারণ সেখানে সোডিয়াম আছে, ঠিক আছে, এখানে কিন্তু হাইড্রোজেনটাই নাই। আচ্ছা এরপরে দেখো সেটা হচ্ছে যৌগটির নাম, তো নাম নর্মালি হচ্ছে আসে না, বাট যেহেতু এখানে একটা দিছে তো আমরা জানি যে হচ্ছে মানে যেটা হচ্ছে আমার মেইন শিকল থাকে সেটা হচ্ছে এটা 1 নাম্বার ধরবো, এটা হচ্ছে 2, এইদিকে যে কোনো একদিকে 3 ধরবো, ঠিক আছে, এটাকে 3 ধরলে আলটিমেটলি কি হবে, সেটা হচ্ছে আমার 2 মিথাইল প্রোপানল 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপর দেখো সেটা হচ্ছে কোনটি কিটোন নয়? তো কিটোনের শর্ত হচ্ছে অক্সিজেন থাকবে, পাশে হচ্ছে 2টা আর থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে কিটোন। এখন দেখো এই যে এটা কিন্তু কিটোন না, কারণ কি এটা হচ্ছে মানে অ্যাসিড, মানে এই যে আমাদের যে COOH মূলক যেটা ছিল এখানে কিন্তু প্রতিস্থাপিত হয়ে আলটিমেটলি এটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা আমাদের কিটোন না। আচ্ছা এবার হচ্ছে ভিনাইল অ্যালকোহল, ঠিক আছে, ভিনাইল মূলকটা হচ্ছে যেটা আমাদের, এটা হচ্ছে ভিনাইল মূলক, CH2 ডাবল বন্ড CH, এটা হচ্ছে আমাদের ভিনাইল মূলক, তো অ্যালকোহল মূলক মানে ওইচ থাকবে, এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। আচ্ছা এবার হচ্ছে আলোক সমানুতা দেখায় কোন যৌগটি? তাহলে আলোক সমানুতা মানে কি, যেটা হচ্ছে আমাদের যে কার্বন কার্বন থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজে হচ্ছে 4টা কার্বন কার্বন থাকে, তাহলে গ্লুকোজে হচ্ছে 16টা আলোক সমানুতা সম্ভব, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে দেখো এখানে একটা বলে দিছে যে হচ্ছে এখানে কয়টা স্টিরিও সমানুতা সম্ভব। দেখো কার্বন কার্বন কারা, যাদের চার চার হাতে 4টা মলিকুল থাকবে, দেখো এটা কিন্তু 4 হাতে 4টা মলিকুল সেম না, এটা হচ্ছে 4 হাতে 4টা মলিকুল সেম, মানে হচ্ছে তোমার সেম বা হচ্ছে মানে ডিফারেন্টটা নাই, ঠিক আছে। বাট এই মিডিলের যে 8টা মলিকুল আছে এটা কিন্তু 4 হাতে 4 ধরনের মলিকুল আছে, ঠিক আছে, 4 হাতে 4 ধরনের মলিকুল এর সাথে কানেক্টেড আছে, মানে 4টা হচ্ছে কার্বন কার্বন, তাহলে আলটিমেটলি সমানুতা হবে কয়টা, 16টা, ঠিক আছে। আচ্ছা
দেখো নিচের কোনটি এখানে বলতে কি যে নিচে কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক মানে কি, সেটা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো এখানে দেখো সবগুলো কিন্তু ক্ষার, ঠিক আছে, এটা ক্ষার এটা ক্ষার। আর এটা হচ্ছে মানে মিথাইল মনে হচ্ছে ইলেকট্রন দাতা, ঠিক আছে, ইলেকট্রন দান করে, নট ইলেকট্রন আকর্ষণ করে। বাট এই যে এটা হচ্ছে অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, এটা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে, ঠিক আছে, এগুলো অ্যাসিড। তো এটা হচ্ছে অ্যান্সার আমাদের। আচ্ছা, দেখো সেটা হচ্ছে এবার একটা রিঅ্যাকশন দিয়ে দিছে, রিঅ্যাকশন দিয়ে বলছে এটা কোন কোন নীতি অনুসারে ঘটে। তো এটা আমরা জানি যে মার্কনি কোন অনুসারে ঘটে, যে সেটা কি, যে অপরিসম আয়তনের সাথে অপরিসম বিকারক করলে যেই পাশে হচ্ছে হাইড্রোজেন সংখ্যাটা বেশি থাকে, দেখো যে এই যে এই পাশে কিন্তু হাইড্রোজেন সংখ্যাটা বেশি, সেই পাশে হচ্ছে আমার হাইড্রোজেনটা যুক্ত হয়। এটা হচ্ছে মার্কনিক নিয়ম, ঠিক আছে। আচ্ছা, দেখো কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের হচ্ছে কোনটা সঠিক, তার মানে আমরা জানি যে হচ্ছে নরমালি হচ্ছে এই যে আমার অ্যালকেন অ্যালকিন আর হচ্ছে অ্যালকেন বেনজিন, কারণ অ্যালকেনেরটা হচ্ছে এটা ক নাম্বার অ্যান্সার হবে, কারণ এটা হচ্ছে 1.0.139। আর বেনজিন দ্বিবন্ধন হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মাঝে, সেটা হচ্ছে 0.134। আর এটা আই গেস হচ্ছে 0.114 সামথিং এমন, ঠিক আছে, সরি এটা হচ্ছে আরো কম, 0.129 এমন, ঠিক আছে, ঠিক আছে, 128, সরি 128 এরকম। তাহলে আমার অ্যান্সারটা কত হবে, সেটা হচ্ছে অ্যালকেনের বন্ধন দূরত্বটা বেশি, এরপরে বেনজিন, এরপর হচ্ছে অ্যালকেন। আচ্ছা, এরপরে সক্রিয়তার ক্রম অনুসারে কোনটা সঠিক। দেখো সক্রিয়তার ক্রম অনুসারে হচ্ছে অলওয়েজ হচ্ছে আমরা যে যে হচ্ছে আমরা 231 সেরা, এটা কিন্তু আমরা যে সূত্র যেটা পড়ি সেটা হচ্ছে যে ছন্দ যেটা আছে সেটা কিন্তু এই যেভাবে থাকে যে 231, ঠিক আছে। তার মানে সক্রিয় হচ্ছে অ্যালকিন, এরপর অ্যালকাইন, এরপর হচ্ছে অ্যালকেন, ঠিক আছে, এটা মনে রাখবে 231। তাহলে অ্যালকিন, এরপর অ্যালকাইন, এরপর হচ্ছে অ্যালকেন। তাহলে ক নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, দেখো বেনজিন চক্রে কোন গ্রুপটি হচ্ছে অর্থপ্যারা নির্দেশক নয়, নয় বলছে। তো আমরা যেটা হচ্ছে নর্মালি কি, তার মানে মেটা নির্দেশক। তো মেটা নির্দেশক মনে রাখার ওয়ে হচ্ছে, দেখো সেটা হচ্ছে যে আমি যে রিংটা নিব, মানে যে মূলকটা নিব, মূলকে হচ্ছে একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা হচ্ছে মেটা নির্দেশক হবে, ঠিক আছে। বাট এগুলো দেখো সবগুলো কিন্তু সিঙ্গেল বন্ড আছে, এই জন্য এগুলো হচ্ছে অর্থ নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। আর এটা হচ্ছে মেটা নির্দেশক, কারণ এখানে ডাবল বন্ড আছে বা সন্নিবেশ বন্ধন আছে। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড বা অন্য কিছু থাকলে সেটা হচ্ছে আমার অর্থপ্যারা নির্দেশক হবে না। আচ্ছা, এরপর দেখো এসএন মানে প্রতিস্থাপন, এটা হচ্ছে সাবস্টিটিউশন বিক্রিয়া। সাবস্টিটিউশন বিক্রিয়া কোথায়, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা আমরা জানি SN1 2, এটা আমরা জানি। আচ্ছা, এরপর হচ্ছে কোনটি সিএফসি যৌগ নয়। সিএফসি যৌগ মানে কি, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। তো কার্বন ফ্লোরন, কার্বন থাকবে, ফ্লোরাইড থাকবে, তারপর হচ্ছে ক্লোরিন থাকবে, হাইড্রোজেনও থাকতে পারে, ঠিক আছে। বাট সেটা হচ্ছে অলওয়েজ ফ্লোরিনটা থাকতেই হবে। দেখো এখানে কিন্তু কোনো ফ্লোরিন নাই, এই জন্য এটা হচ্ছে আমার হবে না, ঠিক আছে, এটা হচ্ছে সিএফসি নয়। আচ্ছা, দেখো সেটা হচ্ছে ফিডেল, ফিডেল বিক্রিয়ার সাহায্যে কি করে সেটা তোমরা জানি, যে বেঞ্জিন চক্রে পার্শ্ব শিকল বৃদ্ধি করা হয়, ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, এরপর দেখো সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয় কোনটি। তো অ্যারোমেটিক যৌগ থাকার শর্ত কি, যে একটা হচ্ছে যে গোল্লা থাকতে হবে, ঠিক আছে, এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়, এটা হচ্ছে সাইক্লিক যৌগ, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে কার্বিনল মূলক শনাক্তকরণ বিক্রিয়া বিকারক কোনটি, সেটা হচ্ছে 2,4 ডাইনাইট্রো ডাইনাইট্রোফিলিন হাইড্রোজেন, ঠিক আছে। 2,4 ডিএনপি টেস্ট, এটা আমরা জানি যে হচ্ছে কার্বিনল মূলক শনাক্ত করা হয়। আচ্ছা, তারপরে কোন যৌগটি কেনিজের বিক্রিয়া দেয়। তো যাদের হচ্ছে মূলত কেনিজের বিক্রিয়া কারা দিবে, যাদের হচ্ছে আলফা কার্বন মানে আলফা হাইড্রোজেন থাকবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে এটা কিন্তু আলফা হাইড্রোজেন আছে, এটা আলফা হাইড্রোজেন আছে, এটা আলফা হাইড্রোজেন আছে, বাট এটা কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই, ঠিক আছে। আচ্ছা, দেখো ক্লিমেনশন বিজয়ের নিচে কোনটি পরিবর্তন হয়। তো ক্লিমেনশন বিজয় আমরা মনে রাখবো যে হচ্ছে আমার অ্যালডিহাইড মূলকটা হচ্ছে মিথিলিন মূলকে কনভার্ট হয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিমেনশন বিজয়। আচ্ছা, দেখো ক্ষার ধর্মের তীব্রতার ক্রম কোনটা সঠিক, এটা তো আমরা জানি যে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের ক্ষার ধর্ম তীব্রতা হচ্ছে এই যে 2 ডিগ্রি অ্যামিন, এরপরে হচ্ছে 1 ডিগ্রি, এরপর হচ্ছে আমাদের হচ্ছে নর্মাল যে বেঞ্জেল অ্যামিন যেটা আছে, ঠিক আছে। ক্ষার ধর্মের তীব্রতা এটা আমরা জানি 231, তো 213, ঠিক আছে। আচ্ছা, ডায়াজোগনের ক্ষেত্রে কোথায় ঘটে, সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনে ঘটে, এটা আমরা মনে রাখবো। ডায়াজোগন কোথায় ঘটে, অ্যারোমেটিক অ্যামিনে। আচ্ছা, কোনটি মূলত একটা অ্যামাইড, অ্যামাইডটা হচ্ছে আমাদের প্যারাসিটামল, ঠিক আছে, প্যারাসিটামলটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যামাইড। আচ্ছা, এরপর আছে হচ্ছে কোনটি পলিঅ্যামাইড, ঠিক আছে। পলিঅ্যামাইডটা হচ্ছে আমাদের নাইলন, ঠিক আছে, এটা হচ্ছে নাইলন। আর বাকিগুলো হচ্ছে ডেক্রনটা হচ্ছে আমাদের পলিস্টাইরিন, এটা পলিভিনাইল ক্লোরাইড, টেফলন, এটা টেফলক দিয়ে হয়। তো পলিঅ্যামাইডটা হচ্ছে আমাদের নাইলন, ঠিক আছে। আচ্ছা, কোনটি মূলত জুট পলিমার, জুট পলিমারটা হচ্ছে এগুলো হচ্ছে কন্ডেনসেশন পলিমার, প্রাকৃতিক পলিমার। আর পলিপ্রোপিলিনটা হচ্ছে আমাদের জুট পলিমার, ঠিক আছে।
আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের দেখো পরিমাণগত রসায়নে। আচ্ছা, দেখো এক মোল মানে মোল কি, মোলটা হচ্ছে এই 6.022/23 অণু, ঠিক আছে, ইজি, শেষ। আচ্ছা, এবার দেখো এনডিপি তে 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটার গ্যাসে অণুর সংখ্যা কত, এটা আমরা জানি যে 6.02 × 10⁻²3। আচ্ছা, এখানে 22 দিয়ে করছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে, ঠিক আছে, যেহেতু 23 নাই। আচ্ছা, সরি, এখানে 2.4 ছিলাম, হ্যাঁ 22.4, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে 32 গ্রাম মিথেন গ্যাসে যতটি অণু থাকে ততটি অণু নিম্নের কোন পরিমাণে আছে। দেখো নর্মালি হচ্ছে আমরা যে মিথেন জানি সেটা হচ্ছে CH4, এটা হচ্ছে সমান কি, সেটা হচ্ছে 16 গ্রাম, ঠিক আছে। এখন যেহেতু 32 গ্রাম আছে মানে কি এখানে 2 মোল মিথেন আছে, ঠিক আছে। তো যে কোনো অণুর হচ্ছে 2 মোল সমান ইকুয়াল টু আমার হচ্ছে মিথেনের 2 মোল হবে, তো এই জন্য 2 মোল পানিতে এই সেম ততটি অণুই তো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে 32 গ্রাম অক্সিজেন প্লাস হচ্ছে এনটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন মিশ্রণে অক্সিজেনের মোল সংখ্যা কত। তাহলে এখন এখানে চিন্তা করবো যে আসলে মোট মোল সংখ্যা কত। দেখো এখানে আছে হচ্ছে 1 মোল অক্সিজেন প্লাস হচ্ছে 1 মোল হাইড্রোজেন, আলটিমেটলি কত হচ্ছে 2 মোল টোটাল। এখন যে আমি যদি হচ্ছে মোল ভগ্নাংশ বের করতে যাই, তাহলে অক্সিজেনটা বের করতে গেলে অক্সিজেন আছে 1 মোল, তাহলে 1 দিয়ে টোটালে ভাগ দিব, আলটিমেটলি কত আসবে 0.5। 0.5 হচ্ছে অ্যান্সার আমাদের। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে 26.75 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ অ্যামোনিয়া পাওয়া যায়। এখন দেখো সেটা হচ্ছে আমি যদি অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমার মেইন হচ্ছে 53.5, ঠিক আছে, হ্যাঁ 53.5, জাস্ট অর্ধেক করে দিয়েছে, তো অর্ধেক করলে আলটিমেটলি যে 6.022/23 এটাকে 2 দিয়ে ভাগ করে দিব, এটাই অ্যান্সার আমাদের। আচ্ছা, দেখো এখানে হচ্ছে একটা রিঅ্যাকশন দিয়েছে, সেটা হচ্ছে উপরের সমীকরণ হচ্ছে পূর্ণ করে দেখা হচ্ছে 165 গ্রাম এত থেকে হচ্ছে এনডিপিতে কত লিটার NO2 উৎপন্ন হয়। আচ্ছা, এখন দেখো এগুলো রিঅ্যাকশনের ক্ষেত্রে পিবি NO3 2, তো এখানে হচ্ছে 2 অণু পিবি নেওয়া হয়, আর এখান থেকে হচ্ছে 2টা লেড উৎপন্ন হয়, আর 4টা উৎপন্ন হয় হচ্ছে আমাদের NO2, আর এর বাইরে হচ্ছে অক্সিজেন থাকে, ঠিক আছে, এগুলো দরকার নেই, বাকিটা দরকার নাই। তো যেটা হচ্ছে এখানে বলছে যে হচ্ছে দেখো এটা হচ্ছে 207 গ্রাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি হচ্ছে টোটালটা হচ্ছে আমি যদি বের করি তাহলে হচ্ছে পূর্ণ করে দেখা যায় 165 গ্রাম থেকে এতগুলো এনটিপিতে কত উৎপন্ন হয়। তা এখন দেখো এখানে হচ্ছে দেখো এখানে 2 মোল থেকে আমরা কিন্তু পাচ্ছি 4টা, ঠিক আছে, 2 মোল থেকে হচ্ছে NO2 পাই। এরা কি করছে এখানে হচ্ছে এটাকে 165 দিছে না, এটা হচ্ছে 0.5 মোল, ঠিক আছে, মানে এটা নর্মালি হচ্ছে আমরা যে 1 মোল ধরাই সেটা হচ্ছে 0.5 মোল। তাহলে এখন যদি হচ্ছে 0.5 মোল যদি ধরাই তাহলে আমি একে কত পাবো, সেটা হচ্ছে 4/2, তাহলে 2 মোল পাবো। তাহলে 0.5 আলটিমেটলি কত পাবো, 1 মোল পাবো, ঠিক আছে। এটাকে আমরা বুঝতেছি যে 0.5 দিয়ে কিন্তু 0.5 দিয়ে 2 দিয়ে গুণ করলে আমরা 1 মোল হচ্ছে আমি NO2 পাবো, তাহলে আলটিমেটলি আমার 1 মোলের কত হবে 22.4 লিটার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো লোহিত তপ্ত লৌহের উপর দিয়ে স্টিম চালনা করলে কি উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা ম্যাগনেটাইট বলে, ঠিক আছে, এটাকে হচ্ছে ম্যাগনেটাইট বলে। তো অক্সিজেনের সাথে আলটিমেটলি বিক্রিয়া করে যেটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটাইট উৎপন্ন হয়। আচ্ছা, 6.4 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে এনটিপিতে কত আয়তন ইথাইন পাওয়া যাবে, ঠিক আছে। দেখো নর্মালি হচ্ছে এটা পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এটা উৎপন্ন করে দেখো এখন হচ্ছে নর্মালি মানে আমি যদি 1 মোল ক্যালসিয়াম কার্বাইড নিই আমি 1 মোল ইথাইনই পাই, ঠিক আছে। 1 মোল ক্যালসিয়াম কার্বাইড নিলে আমি হচ্ছে 1 মোল ইথাইনই পাই। এখন ক্যালসিয়াম কার্বাইডের হচ্ছে আমার নর্মালি যে হচ্ছে ভরটা সেটা হচ্ছে 64 গ্রাম, তাহলে 64 গ্রাম এখন জাস্ট পয়েন্ট দিয়ে দিছে 6.4 দিছে, তাহলে 1 মোল থেকে যে 1 মোল ক্যালসিয়াম কার্বাইড থেকে যদি 1 মোল ইথাইন পাই তাহলে আলটিমেটলি আমি হচ্ছে আমি যদি 6.4 থেকে পাবো কত, নর্মালি 64 থেকে কত পাইতাম 22.4 লিটার, তাহলে এখন জাস্ট একটা পয়েন্ট আগে দিয়ে দিব, তাহলে 2.24 লিটার। এই যে গ নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি, গ নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। জাস্ট পয়েন্ট দিয়ে দিছে দেখে আমরা জাস্ট পয়েন্টটা সামনে আগে নিব, 22.4 ছিল 2.24 করে দিলাম। আচ্ছা, আচ্ছা দেখো এসএটিপিতে গ্যাসের 1 মোল আয়তন কত সেটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে 24.789 বা 24.8 লিটার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে কত গ্রাম
সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে একটি মোলার দ্রবণ উৎপন্ন হবে। তাহলে মোলার দ্রবণ বলছে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এসএম বিভাগ 1000, এটা আমরা পারি। এসএম বিভাগ 1000, তাহলে এসটা কত বলছে সেটা হচ্ছে মোলার, মোলার মানে 1, এমটা কত সেটা হচ্ছে 106, ঠিক আছে। আর যেটা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এটা 100 মিলিলিটার ডিভাইডেড বাই 1000, 10.6, তাহলে অ্যান্সারটা কত হবে সেটা হচ্ছে 10.6 গ্রাম। আচ্ছা, এবার দেখো বলছে যে কোনটির প্রমাণ দ্রবণ প্রস্তুত করলে দীর্ঘদিন দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। তো এটা আমরা জানি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কিন্তু কোনো হচ্ছে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয় না। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিভাবে চিনবো, যে হচ্ছে যে সি থাকবে, ঠিক আছে, শুধুমাত্র এইচসিএল বাদে, এইচসিএল বাদে সবগুলোতে সি থাকবে। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি 10% দ্রবণের 50 সেন্টিমিটারের সঙ্গে কতটুকু পানি যোগ করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। তো এই ম্যাথগুলো কিন্তু নর্মালি আসে, ঠিক আছে। তো আমরা একটু করে দেখাই যে আমরা যদি হচ্ছে, যেহেতু এটা পার্সেন্টে আছে, তো এটাকে হচ্ছে আমরা এতে কনভার্ট করব। তাহলে x ইন্টু 10 এভাবে বের করি আমরা, ডিভাইডেড বাই, তাহলে 40, এতে ভাগ দিব, ঠিক আছে। s, তাহলে 100 ডিভাইডেড বাই 40, 1.25, ঠিক আছে। 1.25 ইন্টু 50, 1.25 ইন্টু 50, আর এ পাশে আমরা কত যাচ্ছি সেটা হচ্ছে সেমিমোলার। সেমিমোলার মানে কত, 0.5, এটা ভিটা বের করব। আচ্ছা, তাহলে আলটিমেটলি এখান থেকে আমার বের হবে কত সেটা হচ্ছে 250, ঠিক আছে। এটা হচ্ছে 250 বের হবে। তো বলছে যে কতটুকু পানি তোমার হচ্ছে যোগ করা লাগবে। তাহলে যোগ করার ক্ষেত্রে কি, যেটা হচ্ছে যেহেতু আগে থেকে 50 আছে, তো এই জন্য আমরা এটাতে বিয়োগ দিব। বিয়োগ দিলে কত, আলটিমেটলি হচ্ছে 200 সেন্টিমিটার যদি কিউব আমি যদি অ্যাড করি, তাহলে কিন্তু আমার হচ্ছে সেমিমোলার দ্রবণে পরিণত হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে বলছে যে একটি দ্বিক্ষারক অ্যাসিডের 25 সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণকে প্রশমিত করতে এক অম্লীয় ক্ষারের 0.1 মোলার দ্রবণে কত সিসি প্রয়োজন হবে। আচ্ছা, এটা মানে অনেকে এই ভাবতেছে, তো দ্বিক্ষারকে একটা অ্যাসিড আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে H2SO4, ঠিক আছে, ঠিক আছে। H2SO4 হচ্ছে 25 সেন্টিমিটার কিউব দ্রবণ। তাহলে এখন যদি চিন্তা করি সেটা হচ্ছে আমার যদি মানে এটা যদি প্রশমন করে যায়, তাহলে হচ্ছে দুইটা আমার ক্ষার লাগবে, ঠিক আছে। এখন দেখো সেটা হচ্ছে 0.1 মোলার এখানে দ্রবণটা দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন 0.1 মনে করলাম যে হচ্ছে আমার ডিসিমোলার, কিন্তু এটারও কিন্তু 0.1 মোলারই, তাহলে এই দুইটাই কিন্তু 0.1 মোলার। তাহলে আমার আলটিমেটলি কি জাস্ট হচ্ছে আমার ভলিউমে চেঞ্জ হবে। তো এখানে যদি যেহেতু 1 মোলার আছে, তাহলে আমার এখানে লাগবে কত, 2 মোলার। তাহলে আলটিমেটলি এটা যদি ডাবল নেই, এই 25 যদি আমি হচ্ছে ডাবল নেই, মানে 50 সেন্টিমিটার কিউব নেই, তাহলে আলটিমেটলি কিন্তু এটা প্রশমিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা কত হবে সেটা হচ্ছে 50। বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। যেহেতু দুইটা 0.1 আর যেহেতু আমার 2 মোলার লাগবে, এখানে 1 মোলকে প্রশমিত করার জন্য 2 মোলার লাগবে। তো 1 মোলে কত, 25 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাহলে 2 মোলার করতে গেলে কত লাগবে, 50 সেন্টিমিটার কিউব। তো আলটিমেটলি প্রশমিত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বলছে যে হচ্ছে 10 সেন্টিমিটার কিউব 0.1 মোলার H2SO4, আবার 10 সেন্টিমিটার কিউব 0.1 মোলার NaOH, দুইটাই কিন্তু সেম ঘনমাত্রা, সেম ভলিউম। আর 1 সেন্টিমিটার কিউব মোলার NaOH কে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। তো এইটুকু দরকার নাই, দেখো এটুকু সেম, এটাও সেম। তাহলে আলটিমেটলি যদি দুইটাই তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার হয়, দুইটা যদি ঘনমাত্রা সবই যদি সেম হয়, আলটিমেটলি আমি কি পাবো, একটা প্রশম দ্রবণ পাবো, ঠিক আছে। আচ্ছা, দেখো 10 সেন্টিমিটার কিউব 0.2 মোলার H2SO4 এবং 20 সেন্টিমিটার 0.1 NaOH মিশ্রণে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণকে, আচ্ছা এটা তো নরমালি হচ্ছে তোমার মানে অনেক বড় ম্যাথ। তো আমি একটু শর্টকাটে দেখাই যে হচ্ছে যদি আমি এইচ এর যদি হচ্ছে এইচ প্লাসের যদি হচ্ছে মোলার সংখ্যা মানে মোল বের করি, মোল সংখ্যা, তখন হচ্ছে যেটা 0.04 আসবে। আর আমি OH এর যদি হচ্ছে মোল সংখ্যাটা বের করি, OH এর মোল সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 0.02। তাহলে দেখো এটুকু কিন্তু মানে এক্সট্রা কতটুকু থেকে যাবে, এইচ প্লাস সেটা হচ্ছে 0.02, ঠিক আছে। তাহলে এখন এই যে এখান থেকে যে হচ্ছে মানে আলটিমেটলি হচ্ছে আমার এই যে NaOH যতটুকু প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার আলটিমেটলি বের হবে কত, সেটা হচ্ছে 0. যতটুকুই বলুক, তাহলে হচ্ছে 0.2 কে প্রশমিত করতে কিন্তু আলটিমেটলি হচ্ছে আমার 2 মোল মানে দুইটা হচ্ছে ই লাগবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 0.5 দিয়ে গুণ দিয়ে লাগবে আলটিমেটলি আমার, যেহেতু হচ্ছে এটাকে প্রশমন করতে আমার দুইটা হচ্ছে H2SO4 লাগে, ঠিক আছে। যেহেতু এটা দ্বিক্ষারীয় তোমার হচ্ছে সরি দ্বি অম্লীয় ক্ষার, এই জন্য হচ্ছে এটাকে আমার আলটিমেটলি আমার হচ্ছে 5 দিয়ে 0.5 দিয়ে গুণ দিয়ে লাগে, ঠিক আছে। তাহলে এটা আমার তুমি কত আসবে, 0.01, ঠিক আছে। এটা হচ্ছে 0.0001 আসবে। তো আলটিমেটলি হচ্ছে এটা আমাদের 1.06 হবে, সরি 0 5 দিয়ে গুণ দিব,
0.01 আসবে, ঠিক আছে। 0.01 যদি আমি হচ্ছে 106 কে গুণ দিই, মানটা কত আসবে, সেটা হচ্ছে 106। আমি তোমাদের জাস্ট ছোটতে মানে অনেক শর্টে বুঝাই দেওয়ার ট্রাই করলাম, হয়তো মানে মাথার উপর দিয়ে যাচ্ছে, তো এই জন্য আমি বলবো যে হচ্ছে অলওয়েজ এই ম্যাথ গুলো যখন আসবে তখন হচ্ছে আমরা কি করবো, মুখস্থ করবো, ঠিক আছে। 1.06, তো জাস্ট এই যে এইটুকু বুঝতে পারলে তুমি হচ্ছে আলটিমেটলি আশা করি ক্যাচ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এর পাশে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমনে শেষ বিন্দুতে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি কি হবে। দেখো তীব্র অ্যাসিড বলছে না, তোমার অ্যাসিডের কনসেন্ট্রেশনটা বেশি, তাহলে আলটিমেটলি আমার দ্রবণটা কেমন হবে, অম্লীয় দ্রবণ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে ট্রাইটেশনের শেষ বিন্দুতে পিএইচ এর পরিবর্তনের পরিসর যদি 8 থেকে 10 হয়, তাহলে এর মানে কোন নির্দেশক উপযুক্ত হবে। এখন দেখো সেটা হচ্ছে কি পিএইচটা কি ক্ষারীয় না, এই জন্য হচ্ছে আমরা এক ধরনের ক্ষারীয় নির্দেশক নিব। তাহলে ক্ষারীয় নির্দেশক কোনটা, সেটা হচ্ছে ফেনফথ্যালিন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে বলছে একটা জারণ মান বের করা, এটা কিন্তু মানে আসার মতো কোশ্চেন, ঠিক আছে। তো জারণ মান বের করার ক্ষেত্রে আমরা যেহেতু নাইট্রোজেনের জারণ মান চাইছে, তো হাইড্রোজেনের জন্য এখানে দেখো 4টা হাইড্রোজেন আছে, তো 4টা হাইড্রোজেনের জন্য আমরা কি নেব, সেটা হচ্ছে +4, ঠিক আছে। আর 2টা নাইট্রোজেনের জন্য 2টা এক্স, 2x + 4 = 0। আলটিমেটলি আমার নাইট্রোজেনের হচ্ছে জারণ মানটা কত আসবে, তো এটা এই পাশে পার করে দিলে হচ্ছে -4, তাহলে x = -4/2, তাহলে -2, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো সেম এটা আমরা হচ্ছে এখান থেকে বের করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে ওইটা হচ্ছে আমাদের সেম জিনিসটা আসবে, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার হবে -4, ঠিক আছে। এটা তোমরা করে নিও। আচ্ছা, এরপর হচ্ছে দেখো H2S আর S প্লাস হচ্ছে 2H, এস এর জারণ সংখ্যার হচ্ছে কি পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে এখানে চাইছে। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কত, +2, এটা হচ্ছে -2, আলটিমেটলি এখানে কত হচ্ছে, 0 হচ্ছে, ঠিক আছে। এটা যেহেতু ফ্রি মানে এটা মুক্ত মৌল, এই জন্য এখানে 0, তাহলে -2 থেকে 0 তে কনভার্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে ক আনসার হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানে চাইছে কি যে হচ্ছে বিক্রিয়া এক্সটা কি সেটা চাইছে। দেখো এখানে কত, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1, ঠিক আছে। এখানে এখানে কি হচ্ছে, আলটিমেটলি 0 তে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো এখানে কিন্তু আলটিমেটলি এর জারণ ঘটতেছে, ঠিক আছে, এর জারণ ঘটতেছে। তো এটা কি করবে, এটা হচ্ছে যে মানে যে হচ্ছে জারণ ঘটাবে, তাই যে এ হচ্ছে আলটিমেটলি কি হবে, এক্সটা হচ্ছে এটা জারণ ঘটাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে জারক, ঠিক আছে। এক্সটা হচ্ছে জারক আর আলটিমেটলি হচ্ছে জারণ ঘটছে, ঠিক আছে, আয়ের জারণ ঘটছে। আসসালামু আলাইকুম। তো আমাদের আসলে একটু সাউন্ড প্রবলেমের কারণে আসলে পরের মানে আমি আগের দিনই ক্লাসটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু হচ্ছে এর পরে থেকে যে সাউন্ড মানে এর পরে থেকে যে এমসিকিউ যেগুলো আছে, এগুলোতে আসলে হচ্ছে সাউন্ড প্রবলেমের কারণে আসলে সাউন্ডগুলো আসে নাই। তো এই জন্য তোমাদের জন্য আমি আবার ক্লাসটা নিচ্ছি। তো চলো শুরু করি। তো আসলে আগের যেটুকু আছে সেগুলো হচ্ছে পরিমাণগত রসায়নের এই এমসিকিউটা পর্যন্ত আছে। তো আমি একটু আরেকবার রিপিট করতেছি যে হচ্ছে দেখো কি বলছে যে পটাশিয়াম আয়োডাইড এক্স ইজ ইকুয়াল টু আয়োডিন। তো পুরো রিঅ্যাকশনটা আমাদের জানার দরকার নাই, জাস্ট হচ্ছে এখানে বলছে যে বিক্রিয়ার এক্স এর নামটা কি, মানে এক্সটা কি। মূলত দেখো আমরা এক্স এরটা চাইছে, বাট আমরা রিঅ্যাকশনটা দেখবো এখানে। দেখো পটাশিয়াম হচ্ছে +1 আর আয়োডিনটা হচ্ছে -1, তো এখান থেকে আয়োডিনটা কনভার্ট হচ্ছে কিসে, আয়োডিন 0-তে। তো আলটিমেটলি কি হচ্ছে, এটা কিন্তু জারণ ঘটতেছে, মানে কি ইলেকট্রন ত্যাগ করতেছে, ঠিক আছে। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, জারণ হয়। তো আলটিমেটলি এটা জারণ ঘটলে এই এক্সটা কিন্তু এই জারণটা ঘটাচ্ছে, এই জন্য এক্সটা হচ্ছে জারক, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এক্সটা হচ্ছে জারক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি। দেখো এরপরে বলছে কি যে হচ্ছে আমাদের লেড অক্সাইড, ঠিক আছে। লেড অক্সাইড, লেড অক্সাইড কিসে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে lead 2+ আয়নে। এখানে কি আছে, সেটা হচ্ছে +4, আর এখানে হচ্ছে অক্সিজেনের জন্য -4। এখানে কি হচ্ছে 2+ হচ্ছে, তাহলে +4 থেকে +2+ হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, এখানে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতেছে, তাই তো। এই জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজারণ, সরি ইলেকট্রন গ্রহণ হচ্ছে এখানে, এই জন্য এখানে কি হবে, বিজারণ হবে, ঠিক আছে। ইলেকট্রন কিন্তু এখানে গ্রহণ হচ্ছে, এই জন্য হচ্ছে এখানে আমাদের বিজারণটা হবে। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ কেমন হবে। এটা আমাদের বইয়ে একদম ডিরেক্ট কথা, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইডটা কেমন কেমন হবে, অম্লীয় হবে। কারণ হচ্ছে আমরা যে ম্যাগনেট আছে যেটা হচ্ছে Fe3O4, এটার কত অম্লত্ব কত, যেটা হচ্ছে ক্ষারকত্ব বা অম্লত্ব, এটা হচ্ছে 6। এই জন্য হচ্ছে আমার মূলত এই কারণে হচ্ছে মূলত এটা অম্লীয় হয়, ঠিক আছে, কারণ হচ্ছে এটা বেশি অ্যাসিডিক। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, পরেরটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। আচ্ছা দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, যেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা হ্রাস পায় কোন ক্ষেত্রে। আমরা জানি যে হচ্ছে অর্ধপরিবাহিতা হচ্ছে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবাহিতা বৃদ্ধি পায়, ঠিক আছে। বাট যদি আমি পরিবাহীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবাহিতা হ্রাস পায়, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে ধাতুতে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে 60 কুলম্ব তড়িৎ চার্জ, তাহলে আমাদের কি বলছে, প্রথমে 60 কুলম্ব তড়িৎ চার্জ 5 সেকেন্ড সময়ের জন্য প্রবাহিত হলে কতটুকু কারেন্টের প্রবাহ হবে। আলটিমেটলি আমাদের এখানে চাইছে কি আই, তাই তো আই আমরা জানি কি কিউ ইজ ইকুয়াল টু আইটি,
তাহলে এখান থেকে আই বের করার জন্য আমাকে 60 ডিভাইডেড বাই 5, সরি, তাহলে আয়ের মানটা হবে হচ্ছে 12 অ্যাম্পিয়ার। আমাদের অ্যান্সার হবে 12, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অম্লায়িত জলীয় দ্রবণে 1 কুলম্ব তড়িৎচাপ প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে সেটা হচ্ছে এখানে চাইছে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা নর্মালি জানি কি যে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। তো এটা কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হয়, ঠিক আছে। তার মানে কি আলটিমেটলি একটা ইলেকট্রন মানে কি 1 ফ্যারাডে, ঠিক আছে। তার মানে আমার যদি 1 গ্রাম বা 1 মোল যেটা বলি, মেইনলি 1 মোলের জন্য আমার দরকার কি 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে দরকার হচ্ছে। 1 মোল সমান কি 1.008 গ্রাম, এই যে এটা 1.008 গ্রাম, ঠিক আছে। একটু দেখাই, 1 মোল সমান কি 1.008 গ্রাম, ঠিক আছে। বাট এখানে কিন্তু আমাদের এটা অ্যান্সার না, কারণ কি এখানে কিন্তু বলছে কি যে 1 কুলম্ব চার্জ, নট 1 ফ্যারাডে, ঠিক আছে। 1 ফ্যারাডে মানে কি, আমরা 1 ফ্যারাডে মানে জানি কি, সেটা হচ্ছে 96500 কুলম্ব। তাহলে 96500 কুলম্বে হচ্ছে আমাদের এই 1 গ্রাম জমা হয়। তাহলে আলটিমেটলি আমার 1 কুলম্বে তখন আমাদের ভাগ যাবে, সেটা হচ্ছে 1.008 ডিভাইডেড বাই 96500। তো এটা দিয়ে ভাগ দিলে আলটিমেটলি আমাদের একটু ক্যালকুলেটর ছাড়া তো বের করা পসিবল না। তো এই জন্য আমরা মুখস্থ করবো। তো সহজ ভাষায় এই যে আমরা যে হচ্ছে এটা কি আণবিক ভরকে আমরা কি করতেছি, আমাদের এই যে হচ্ছে আমাদের যে চার্জ আছে, ঠিক আছে, 1 ফ্যারাডে দিয়ে ভাগ করতেছি। এখানে কিন্তু যোজনীটাও থাকে, তো যোজনীটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে সূত্রটা এটাই যে আণবিক ভর ইন্টু 96500 ইন্টু যোজনী। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে। তো এই হাইড্রোজেনের ক্ষেত্রে এটা আমরা মুখস্থ রাখবো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 1.04 ইন্টু 10⁻⁵ গ্রাম। এরকম কয়েকটা আছে, জিঙ্ক, তারপরে হচ্ছে সিলভার, এগুলো হচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মুখস্থ রাখবো, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় আসে। আচ্ছা, এরপরে দেখি যে হচ্ছে একটি দ্বিযোজী ধাতুর লবণের জলীয় দ্রবণে 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে 31.75 গ্রাম ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়। ধাতুটির পারমাণবিক ভর কত? দেখো, দ্বিযোজী ধাতু বলছে ফার্স্ট অফ অল। তাহলে দ্বিযোজী ধাতু একটা ধরি, যদি ধরি যে বি প্লাস, এটা আমরা জাস্ট প্রতীক হিসেবে ধরছি, ঠিক আছে, নট বোরন, ঠিক আছে। আচ্ছা, নরমাল একটা ধরি, যদি মনে করো যে কপার, ঠিক আছে, কপার 2 প্লাস, ঠিক আছে। তাহলে কপার 2 প্লাস কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে। দুইটা ইলেকট্রন গ্রহণ করলে আলটিমেটলি কি হবে, কপারে কনভার্ট হবে, ঠিক আছে। তো এই কপারটারই তো টোটাল তখন আণবিক ওয়েটটা হবে, যেটা মানে টোটাল আণবিক ওয়েটটা যদি ধরি m, ঠিক আছে। এখন কি বলছে, যেটা হচ্ছে যে 1 ফ্যারাডে চার্জ দিছে। নরমালি কত ফ্যারাডে দরকার হয়, এখানে 2 ফ্যারাডে, ঠিক আছে। 2 ফ্যারাডেতে আমরা কি পাই, যে m পাই। তাহলে যদি 1 ফ্যারাডে দেই, আলটিমেটলি কি পাবো, m/2 পাবো, ঠিক আছে। তো আমি কি পাচ্ছি, যে এখানে তার মানে কি, যে গ্রাম যেটা দেয়া আছে সেটা হচ্ছে এই যে আমার যে এলিমেন্টটা দিছে বা ধাতু দিছে, সেটা হচ্ছে অর্ধেক ভর, তাই তো। তার মানে আমি যদি এইটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে তো আলটিমেটলি আমার পারমাণবিক ভরটা পাবো। তার মানে আমি জাস্ট কি করব, এই যে এমটা যেটা হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে আলটিমেটলি এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিয়ে দিই, যেটাকে ইনটু 2 দিয়ে দেই, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে অ্যান্সারটা কত হবে, 63.50, যেটা এখানেই নিছি যে কপার, ঠিক আছে। কপারটাই কিন্তু 63.50। আচ্ছা, এরপরে দেখো, সেটা বলছে কি 18 গ্রাম অম্লায়িত পানিতে 2 ফ্যারাডে তড়িৎ চার্জ। 18 গ্রাম অম্লায়িত পানি, এখানে হচ্ছে 2 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে অ্যানোডে এনটিপিতে কত লিটার অক্সিজেন উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, নর্মালি দেখো যে হচ্ছে এই যে পানির একটা মধ্যে অক্সিজেন কয়টা, একটা, তাই তো। এখন যদি আমি এখান থেকে অক্সিজেন চাই, এই যে O2 এভাবে থাকে, তাহলে এই যে O2 বলছে, তার মানে কি আমার দুইটা যদি হাইড্রোজেন নেই, তাহলে কিন্তু আলটিমেটলি আমার O2টা উৎপন্ন হবে। আবার নর্মালি যে হচ্ছে আমার O2 মাইনাস, সরি, O2 মাইনাস যেটা, এটা কি করে, এটা হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, অক্সিজেনে কনভার্ট হওয়ার জন্য কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। দুইটা ইলেকট্রন ত্যাগ করে তো কনভার্ট হয়। তার মানে আমার এখানে চার্জ কতটা হচ্ছে, দুইটা ইলেকট্রন, যেহেতু এই জন্য 2 ফ্যারাডে চার্জ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, সেটা কিন্তু আমার আলটিমেটলি কিন্তু এখানে কিন্তু পানির অনুপ্রয়োজন হচ্ছে 2টা, মানে 2টা প্রয়োজন হচ্ছে, মানে কত, 2 × 18। শুধু একটা পানির জন্য 18 গ্রাম, 2টা পানির জন্য কত হবে, তাহলে 36 গ্রাম। তা আলটিমেটলি কিন্তু আমি যদি 36 গ্রাম যদি পানি দেই, এখানে কিন্তু 18 গ্রাম কথা বলা আছে, বাট যদি আমি 36 গ্রাম দেই, তখন কিন্তু আমি একটা পানির অণু পাবো। তার মানে একটা পানির অণু মানে কি 1 মোল, বাট সেটা কত ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার 36 গ্রাম ওয়াটারে। বাট এখানে কত দিছে, 18 গ্রাম, যেহেতু 18 গ্রাম দিছে, তাহলে 18 গ্রাম যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেটলি কত হবে, 0.5 মোল। তো নর্মালি আমরা জানি কি 1 মোলের সমান কত, 22.4 লিটার। বাট 0.5 এ 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 11.2 লিটার। আমি অক্সিজেন কত পাবো, 11.2 লিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আসি, দেখো হচ্ছে ফেরিক ক্লোরাইডের হচ্ছে ফেরাস, এখানে যে ফেরিক আয়নটা আছে, এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, ঠিক আছে। তো দেখো, এখানে হচ্ছে আমাদের ভরটা দিয়ে দিছে, একটু আগে বলছিলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার সূত্রটা হচ্ছে আমরা দেবো কি পারমাণবিক ভর।
ঠিক আছে, পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500। ঠিক আছে, তাহলে আমরা কি দিব 96500, এর সাথে হচ্ছে আমাদের কি দিব সেটা হচ্ছে তোমার হচ্ছে আলটিমেটলি পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজন ইন্টু 96500। এখন এটা কি আমার ক্যালকুলেটর ছাড়া বের করা পসিবল না, তাহলে এক্ষেত্রে আমরা মুখস্থ করবো। এটা অ্যান্সারটা হবে কত? কম। ঠিক আছে, 9.3 ইন্টু 10⁻⁻4। আচ্ছা, এবার দেখো আর একটা তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক রিলেটেড ম্যাথ, যে জিঙ্ক সালফাইড দ্রবণে কত কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে 3.886 ইন্টু 10⁻² গ্রাম জিঙ্ক সঞ্চিত হয়। আচ্ছা, নর্মালি আমরা কি জানি যে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা কত? তো নর্মালি যদি চিন্তা করে দেখো, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক কখন হয়? যখন হচ্ছে আমরা 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি। ঠিক আছে, 1 কুলম্ব চার্জের জন্য আমার তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক হয় হচ্ছে 3.3886 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, -4। দেখো এখানে আছে কত? -2। তার মানে কি এখানে কিন্তু বাড়ছে, -4 থেকে কিন্তু -2টাই বড়। তাহলে কত বাড়ছে সেটা হচ্ছে 10²। তাহলে আমি নর্মালি কত পাইতাম? 1 কুলম্বের জন্য কিন্তু পাইতাম এত। তাহলে আলটিমেটলি আমি যদি এই 10² মানে 10² কুলম্ব দিই, তখন কিন্তু আমি এটা পাবো আলটিমেটলি। তাহলে 10² দিলে কত হয়? 100 কুলম্ব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত? 100 কুলম্ব। আচ্ছা, এবার দেখো কি বলছে, যে 63.5 গ্রাম কপার বিমুক্ত করার জন্য তুতের দ্রবণে কি পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত করতে হবে? আচ্ছা, নর্মালি আমরা কি জানি যে কপার 2+। ঠিক আছে, কপার 2+ কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 2টা ইলেকট্রন। একটা ইলেকট্রন সমান 1 ফ্যারাডে, তাহলে 2টা ইলেকট্রন সমান কত? 2 ফ্যারাডে। অ্যান্সার কত হবে? 2 ফ্যারাডে। ঠিক আছে, এটা কপার। আচ্ছা, এবার দেখো বলছে যে ক্যাথোডে 6.02 ইন্টু 10⁻23। নর্মালি আমরা কি বলছি যে হচ্ছে যখন এরকম কোনো ম্যাথ থাকবে আমরা আগে ধরে নেবো এটা মোল। ঠিক আছে, এটা মানে কি 1 মোল না? 1 মোল, তাই তো? এটা মানে 1 মোল, মানে আলটিমেটলি কি বলছে যে হচ্ছে আমার 1 মোল হাইড্রোজেন পরমাণু বিমুক্ত করতে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে কি পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত করতে হবে? তো নর্মালি আমরা কি জানি যে 1 মোল চাইছি। নর্মালি হাইড্রোজেন কত? H+। এটা কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, নট হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন পরমাণু। তাহলে হাইড্রোজেন পরমাণুই তো আমাদের এখানে চাইছে। তো এইটাই কি 1 মোল না? আলটিমেটলি আমার একটা ইলেকট্রন মানে কি 1 ফ্যারাডে চার্জ। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কত হবে? 1 ফ্যারাডে। আচ্ছা, দেখো সক্রিয়তা সিরিজে কোন মৌলটি সবার উপরে অবস্থিত? তো এটা আমাদের সক্রিয়তা সিরিজের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু সব আমাদের মুখস্থ। ঠিক আছে, লিথিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলো আমাদের একদম সিরিয়াল ওয়াইজ মুখস্থ রাখবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা কত হবে? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সবার উপরে, এরপরে অ্যালুমিনিয়াম, এরপরে এগুলো লেড, এরপরে হচ্ছে আমাদের সিলভার। ঠিক আছে, আচ্ছা এবার কি সে হচ্ছে বলছে যে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোনটি আগে বিজারিত হয়? ঠিক আছে, আচ্ছা আমরা যে সক্রিয়তা সিরিজ দেখি, তাহলে সক্রিয় সিরিজে যারা হচ্ছে উপরের দিকে থাকে, ঠিক আছে, তাদের হচ্ছে বিজারণ ক্ষমতা প্রবণতা কম। আর যারা নিচের দিকে থাকে, ঠিক আছে, তুলনামূলক যারা সিরিয়ালি যারা নিচের দিকে, তাদের হচ্ছে বিজারণ ক্ষমতাটা বেশি। ঠিক আছে, এখন দেখো সোডিয়াম আর পটাশিয়াম যেটা আছে, সোডিয়ামটা হচ্ছে নিচের দিকে, পটাশিয়ামটা হচ্ছে পর্যায় সিরিজে, মানে আমার যে ধাতু সক্রিয়তা সিরিজ আছে সেই সিরিজে হচ্ছে উপরের দিকে। তার আলটিমেটলি আমার অ্যান্সার কত হবে? সেটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, তার মানে যত নিচের দিকে যাবো তত হচ্ছে আমার বিজারণ প্রবণতা বেশি পাবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার দেখো যে নিচের কোন মৌলটি তুতের দ্রবণ থেকে মানে কপারকে অধিক্ষিপ্ত করতে পারবে? তো কপারকে যদি মানে মনে করো দুইটা আমি যদি হচ্ছে ধাতু নেই, তাহলে দুইটা ধাতু যে অধিক্ষিপ্ত করতে পারবে মানে কি, যে হচ্ছে ওকে রিপ্লেস করতে পারবে। ঠিক আছে, তো রিপ্লেস করার শর্ত হচ্ছে যে ধাতু সক্রিয়তা সিরিজে যে রিপ্লেস করবে সে ওই ধাতু থেকে সক্রিয়তা সিরিজে উপরের দিকে থাকতে হবে। ঠিক আছে, তাহলে কথাটা এটাই। দেখো বলছে কি যে কপার, ঠিক আছে, তাহলে কপারকে অধিক্ষিপ্ত করতে হলে যারা কপারের থেকে বেশি সক্রিয়, মানে কপারের থেকে উপরের দিকে আছে, তারাই কিন্তু পারবে। এখন দেখো কিন্তু মানে সিলভার, ক্লোরাইড, তারপর হচ্ছে প্লাটিনাম, এগুলো সব কিছু কপারের থেকে নিচে, শুধুমাত্র আয়রনটা কিন্তু কপারের থেকে উপরের দিকে, এই জন্য আয়রনকে অধিক্ষিপ্ত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে হচ্ছে, সরি আমার একটু মানে এখন তো ঠান্ডার সিজন, ঠিক আছে, সবারই একটু হালকা পাতলা ঠান্ডা লাগছে, তো আমারও ঠান্ডা লাগছে। তো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তো চেষ্টা করবা যেন ঠান্ডাটা না লাগে। ঠিক আছে, বেশি দিন যেহেতু আর নাই, তো চেষ্টা করবা যেন ঠান্ডা না লাগে। ঠিক আছে, আচ্ছা এবার আসি যে হচ্ছে দেখো ক্লোরিন আয়ন আর হচ্ছে আয়োডিন আয়ন, দুইটা আয়ন দেওয়া আছে সেম, হচ্ছে আমার যেমন ধাতুর ছিল, এবার হচ্ছে এটা আমার অধাতু, মানে হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ।
তো এর দ্রবণে তড়িৎ প্রবাহিত করলে অ্যানোডে কোনটি বিমুক্ত হবে? সেম যে হচ্ছে সক্রিয়তা সিরিজে যেটা হচ্ছে নিচের দিকে থাকবে তার হচ্ছে বিমুক্ত হওয়ার প্রবণতাটা বেশি, ঠিক আছে। তো সেম ক্লোরিন আর আয়োডিনের মধ্যে হচ্ছে আয়োডিনের প্রবণতাটা বেশি, ঠিক আছে। মানে অ্যানোডে কোনটি বিমুক্ত হবে বা জারিত হওয়ার প্রবণতাটা, ঠিক আছে, জারণ প্রবণতাটা আমার হচ্ছে সক্রিয়তা সিরিজে নিচের দিকে বৃদ্ধি পায় অ্যানায়নের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত হবে? সেটা হচ্ছে আয়োডিন। আচ্ছা দেখো, তামার পাত্রে নিচের কোন দ্রবণটি নিরাপদে রাখা যাবে? আচ্ছা ঠিক আছে, যখন এই যে একটা পাত্রের জিনিস দিবে, মনে করো যেটা পাত্র, তখন আমরা পাত্রটাকে অলওয়েজ ধরবো অ্যানোড, ঠিক আছে, অলওয়েজ অ্যানোড ধরবো। তার মানে কি করবে সে হচ্ছে এ কিন্তু মূলত আমরা অন্য এর মধ্যে কোনো কিছুকে রাখলে যদি হচ্ছে এর থেকে কম সক্রিয় কোনো কিছু রাখি তাহলে এটাকে প্রতিস্থাপিত করে ফেলবে, ঠিক আছে। কারণ কি অ্যানোডে জারণ হয়, ঠিক আছে। জারণ হওয়া মানে কি যে হচ্ছে আমার ইলেকট্রনটা হচ্ছে ত্যাগ করবে, ঠিক আছে। ইলেকট্রন ত্যাগ করে আলটিমেটলি কি হবে? এটাকে রিপ্লেস করে দিতে পারবে, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে আয়রন সালফেট রাখি বা ফেরাস সালফেট রাখি, ফেরাস সালফেট রাখলে কি হবে? এটা হচ্ছে নর্মালি যে হচ্ছে আমার কপারের যে পাত্র আছে, এই কপারের পাত্র কিন্তু মানে কপার থেকে কিন্তু এটা হচ্ছে বেশি সক্রিয়। এই জন্য কি করবে? কপার কিন্তু একে প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে আলটিমেটলি কিন্তু আমি ফেরাস সালফেটটা খুব ইজিলি রাখতে পারবো। বাট সোডিয়াম, সিলভার নাইট্রেট, মার্কিউরি সালফেট, তারপরে হচ্ছে আমার ক্লোরিন পানি, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আমার কপার থেকে কম সক্রিয়, ঠিক আছে। তো এগুলো কি করবে? যদি আমি এগুলো এখানে রাখি তাহলে আলটিমেটলি কপার এগুলোকে প্রতিস্থাপিত করবে আলটিমেটলি কিন্তু কপার ক্ষয় হবে, মানে পাত্রের ক্ষয় হবে, ঠিক আছে। আলটিমেটলি আমার অ্যান্সারটা কি হবে? সেটা হচ্ছে ফেরাস সালফেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিচের কোন তড়িৎদ্বারটি প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সঙ্গে ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে? ঠিক আছে, তো এটা আমাদের একদম জানার বিষয়, সেটা হচ্ছে এই ক্যালমেল তড়িৎদ্বার, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা দেখো, নিচের কোনটি জারণ অর্ধকোষ? তো আমরা কি জানি জারণ মানে ইলেকট্রন ত্যাগ, ঠিক আছে। তাহলে এই যে প্লাটিনাম, দেখো এখান থেকে ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে, জিরো ছিল, ইলেকট্রন ত্যাগ করছে, সরি ইলেকট্রন তো গ্রহণ করা, জারণ হলে তো ইলেকট্রন গ্রহণ করা, আমি মানে একটু একটু কনফিউজ হয়ে গেছি, ঠিক আছে। সরি, ইলেকট্রন ত্যাগ করাই তো, ইলেকট্রন ত্যাগ করা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ক্যালামেল তড়িৎদ্বার তো আমরা জানি যে হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্কারি ক্লোরাইড, যেটা সেটা হচ্ছে আমাদের ক্যালামেল তড়িৎদ্বার, ঠিক আছে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে কোন ধাতুকে অক্সাইড আকরিক থেকে নিষ্কাশনের জন্য কার্বন বীজাণু সম্ভব নয়, তড়িৎ বিশ্লেষণ প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে একদম জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। এখানে আসলে বোঝার কিছু নেই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। খুব ইম্পর্টেন্ট, মেডিকেল রিলেটেড, তো এটা একটু বেশি মানে আসার মতো কোশ্চেন, অলরেডি মেডিকেলে কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় নিচের কোনটি? সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। আচ্ছা, এরপরে হচ্ছে মহাশূন্যে কোন সেল ব্যবহার সুবিধাজনক? হাইড্রোজেন ফুয়েল সেল, কারণ এখানে হচ্ছে অবিরাম শক্তি পাওয়া যায় এই জন্য, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ, এবার হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক রসায়ন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি? সেটা হচ্ছে আমাদের প্রাইমারি জ্বালানি কোনটি? দেখো, প্রাইমারি জ্বালানি আর সেকেন্ডারি জ্বালানির মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে প্রাইমারিটা হচ্ছে ডিরেক্টলি ডিরাইভ করবো, ঠিক আছে, মানে ডিরেক্টলি পাবো খনি থেকে, যেটা আমরা ডিরেক্টলি পাই সেটা হচ্ছে প্রাইমারি। বাট যেটাকে আমরা কোম্পানিতে বা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যাই, যদি হচ্ছে আমরা প্রসেসিং করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। দেখো, কেরোসিন, ডিজেল, কোক এগুলো কিন্তু সব পেট্রোলিয়াম থেকে আমরা হচ্ছে কি বলি প্রসেস করে পাই, বাট কয়লাটা কিন্তু আমরা খনি থেকে পাই, এই জন্য হচ্ছে অ্যান্সার হবে কয়লা। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে দহন তাপের একটা কথা বলছে, যে মিথেনের একটা তাপ দেওয়া আছে, ইথেনের তাপ দেওয়া আছে, প্রোপেন, এগুলো কিন্তু আসলে দহন তাপ না, ঠিক আছে। দহন তাপ কখন? যখন হচ্ছে আমরা যখন মিথেন মানে কি 16 না 16, মিথেনের আণবিক ভর 16, তখন যখন এটাকে আমরা 16 দিয়ে ভাগ দিব তখন সেটা আলটিমেটলি আমরা দহন তাপটা পাবো। তো ইথেন, প্রোপেন, মিথেন এগুলো সব দিয়ে ভাগ দিলে আলটিমেটলি এই মিথেনের হচ্ছে আমার দহন তাপটা বেশি। এখানে মানটা কম, বাট আলটিমেটলি কিন্তু ভাগ করলে যে গড় মানটা পাবো সেটা কিন্তু অলওয়েজ মিথেনের বেশি। এই জন্য হচ্ছে যার এই দহন মানটা বেশি সেটার হচ্ছে সর্বোৎকৃষ্ট জ্বালানি। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে মিথেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি, দেখো হচ্ছে উইন্ড মিলের সাহায্যে কি করা হয়? এটা তো আমরা জানি যে উইন্ড মিলের সাহায্যে কি করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ইজি। আচ্ছা, এবার দেখো কোনটি সার কারখানা কেরিওন কং? এটা তো অবশ্যই না, সেটা হচ্ছে কেএফসি কো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে নিচের কোন ধাপটি কাগজ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট? এটা আমরা জানি যে বিটিং আর রিফাইনিং, ঠিক আছে। এটা হচ্ছে এটা কাঁচের সাথে, এটা সিরামিকের সাথে। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে ইটিপি দ্বারা কোন বজ্র দূর করা হয়? এটা আমরা জানি সেটা হচ্ছে তরল বর্জ্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে ন্যানো কণার আকার কত? এটা হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ, ঠিক আছে। ন্যানো কণার আকার কত? আমরা জানি যে 1 থেকে 100 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে তোমাদের কবির স্যারের মানে বইয়ের মধ্যে বক্সে থাকা এমসিকিউ সলভ। তো আশা করি তোমাদের ভালো লাগছে।
তো যেহেতু শেষ মুহূর্ত, তোমরা বারবার এই এমসিকিউ গুলো বারবার রিভাইজ দাও, স্পেশালি হাজারি স্যার, কবির স্যার দুইজনের বই থেকে এগুলো বারবার রিভাইজ দাও। যেহেতু তোমাদের টাইম আর বেশি নাই, তো তোমরা হচ্ছে বেশি বেশি এই মুহূর্তে সে রিভাইজ দাও, আর হচ্ছে এক্সামের সাথে সংশ্লিষ্ট থাকো, ঠিক আছে? যদি এক্সাম না দাও তাহলে কিন্তু জওতা চলে আসবে, তখন কিন্তু তোমরা দেখবে যে সেভাবে তোমাদের ফুল পারফরমেন্সটা দিতে পারবে না। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।